স্বাগত একাত্তরের খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় লিটন দাস। টি-20 বিশ্বকাপে তিনিই হতে পারেন টাইগারদের গেম চেঞ্জার। এই ফরম্যাটে লিটন 50 করলেই ম্যাচ জেতে বাংলাদেশ। আসন্ন দুইটা টুর্নামেন্টে তার ফর্মে থাকা তাই ভীষণ জরুরি। রহমান বের রিপোর্ট। তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান। সৌন্দর্য, নান্দনিকতা, চোখ আর মনকে প্রশান্তি দেয়া। সেরা ছন্দে থাকা লিটনের ইনিংস মানেই যেন চোখে লেগে থাকা এক ঘোর। ক্যারিয়ারের সেরা সময়ে লিটন দাস চোটের কারণে মিস করেছেন এশিয়া কাপ, তবে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি মিস করেছে তাকে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে লিটনই হবেন বাংলাদেশের ব্যাটিং এর মূল ভরসা। গেল টি-20 বিশ্বকাপে ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে থাকা এই ব্যাটসম্যান রানের হিসেবে এখন বিশ্বের সেরাদের একজন। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি রান আছে কেবল পাকিস্তানের বাবর আজমের। টি-20তে লিটন বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বলছে তিনি 50 করলে কোনো ম্যাচ হারে না টাইগাররা। টি-20 ক্যারিয়ারে ওর 6টা হাফ শতক, ওই 6টা ম্যাচেই বাংলার জয়। আন্তর্জাতিক টি-20তে লিটনের স্ট্রাইক রেট 125, তবে ওপেনার হিসেবে তার স্ট্রাইক রেট 132। ক্যারিয়ারের 650-র 5টাই এই পজিশনে। লিটনের শক্তিশালী দিক, তিনি টেকনিক্যালি স্কিলফুল, হাতে প্রচুর শট আছে, তবে তার কোচদের মতে সব শট তাকে খেলতে দেখা যায় না। টি-20 হতে পারে সেই ফরম্যাট যেখানে লিটন আরো বেশি শট খেলার চেষ্টা করতে পারেন। লিটনের দুর্বলতাটা মানসিক। পাওয়ার হিটিং এ বাংলাদেশ দুর্বল, এটা হয়তো তার মনে গেঁথে গেছে। যে ব্যাটসম্যানের শটের রেঞ্জ এত বেশি, যার প্রতিভা ঈশ্বর প্রদত্ত, যিনি খেলার মোমেন্টাম পরিবর্তন করতে পারেন, তিনিই তো টি-20তেও হতে পারেন বাংলার কান্ডারি। রহমান পেয়ার, একাত্তর। দর্শক, টি-20 বিশ্বকাপে টাইগাররা এখনো খুঁজে বেড়াচ্ছে ওপেনার। লিটন দাসের সঙ্গী হবে কে, তাই নিয়ে টেনশনে আছে টিম ম্যানেজমেন্ট। এসব নিয়ে আলোচনা করতে চাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির, আপনাকে স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা যেমনটা আসলে দেখছিলাম যে লিটন দাসের সব পরিসংখ্যান, তিনি তো আসলে এখন সুপার ফর্মে আছেন, কিন্তু এই লিটন দাসই গেল টি-20 বিশ্বকাপে একেবারেই অফ ফর্মে ছিলেন। তাকে নিয়ে যা তা রকমের আসলে সমালোচনা হয়েছিল। এখন তাকে একপাশে রেখে খোঁজা হচ্ছে আরেকজন ওপেনার, যেমনটা আসলে তামিম ইকবালের বেলায় করা হয়েছিল। এক তামিমকে রেখে বাকি সব এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। অথচ এখন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সব দলই কিন্তু মোটামুটি তাদের টিম গুছিয়ে ফেলেছে। আমরা আসলে কতটা পিছিয়ে আছি? প্রথমত আমাদের ওপেনিং স্লটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি তামিম ইকবাল ছাড়া কখনোই কাউকে পার্মানেন্টলি পাইনি। স্টার্টিং ফ্রম ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, and then আনামুলক বিজয়, there was nobody who stayed with Tamim for a long period of time. সবসময় আমাদের ওই পজিশনটাতে চেঞ্জ ছিল। Now that Tamim retired, obviously, আমরা লিটন দাসকে একটা কনসিস্টেন্ট পজিশনে রেখে we are just looking for another guy. But at the moment, I've seen Soumya Sarkar, obviously, he haven't performed in the domestic yet, and the recent games actually it wasn't up to the mark. And then, moreover to that, we have seen how Naeem Sheikh have done in international cricket, how Anamulok Bijoy have performed. So actually, in that particular spot, আমাদের যে ওপেনার গুলো আছে তারা actually perform করছে না. And so right now we have seen how Miraj have performed in the Bangladesh Premier League এবং how he have performed in the last match of the Asia Cup. So I think he can be one of the possible guys যাকে আমরা actually try করতে পারি. And moreover to that, he's a spinner as well. So তার 2-3টা over, those can be very effective at the same time. So I think Miraj can be one of the guys who can actually come over there and get the things sorted for Bangladesh national team. But এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন অস্ট্রেলিয়ান যে কন্ডিশন, I think it's one of the toughest conditions for the Asian players, because in Australia those are fast bowling friendly pitches. So obviously the balls comes at around 145 plus for most of the time. And then secondly, the grounds, those are probably some of the biggest grounds in the world. So এই ব্যাপারগুলো মাথায় রেখে I think Miraj can be probably one of the replacements, but I believe Bangladesh Cricket Board really needs to work on getting some of the best openers in Bangladesh, and probably they might
should do a camp and try to get something sorted out of it, because for a long নিশ্চয়ই period of আপনি time, যে আসলে অস্ট্রেলিয়া বিশ্বকাপকে মাথায় রেখে অনেকগুলো কথা বলেন, অনেকগুলো ইস্যু আসলে সামনে আনলেন। সেখানে আসলে তো আমরা জানি না আমাদের ওপেনার কারা হবে, এবং যদি আসলে আরো ভালো করে বলি যে মিডল অর্ডার ব্যাটার কারা হবে, কারা গেম চেঞ্জার হবেন, কিংবা পেসার দেশের দায়িত্বটা কার নেবে, সেটা তো এখনো আমরা জানি না। অথচ 15 তারিখই তো হয়তো আসলে লাস্ট ডেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা। আমরা পারবো কিনা, বা যে দলটা নিয়ে যাব সেই দলটা আসলে কি প্রাপ্তি হবে বলে আশা করছেন অস্ট্রেলিয়াতে? প্রথমত, obviously we need to submit a team. We don't have any other option. Secondly, এখন at the moment আমরা যদি আমাদের T20 সাইডটাকে দেখি, actually it's not that good, obviously. The way Shakib have played and the way the new coach have come, I think it's a complete new setup. Obviously, একটা নতুন সেটআপকে আপনার টাইম দিতে হবে, then only you expect performance from it. আর একটা নতুন সেটআপ এমন একটা মোমেন্টে আসছে যে আই থিঙ্ক যে দ্য টাইম দে হ্যাভ গট ইজ ভেরি লিমিটেড অনেস্টলি। একটা নতুন সেটআপ ইউ নিড টু গিভ টাইম ফর অ্যাট লিস্ট 3-4 months and then only you expect performance from them. Direct Asia Cup মধ্যে একটা টুর্নামেন্টে, then they move to the World Cup and then probably they play one more series just before the World Cup. I think that's not enough, and I think World Cup is one of the biggest stage in the entire world. So obviously এই জিনিসগুলো obviously বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক হার্ড হয়ে দাঁড়াবে, but then again I believe that the preparations and the entire team will be almost same as the Asia Cup. Probably one or two changes. For example, Mushfiqur Rahim will not be there obviously as he retired, and I think we have got Liton Das, Nurul Hasan Sohan, and then some pacers who might get into the team. So I think those are the only changes I am seeing at the moment. Otherwise, I believe the team will be almost same. And the way Anamul, Hawk Bijo and Naim Sheikh have performed, probably they might think about putting them in team again. I think Anamul has good chances, but I believe it will be very hard for Naim Sheikh as Lijon Das, Nurul Hasan Sohan, and probably Yasir Ali is coming back. So let's hope for the best. লেটস হোপ ফর দ্য বেস্ট। এবারও আসলে প্র্যাকটিসে দেখা যাচ্ছে পাওয়ার হিটিং এর প্র্যাকটিসটা বেশ করছে বাংলাদেশ। আলটিমেটলি তো আসলে পাওয়ার হিটিং এর প্র্যাকটিস বাংলাদেশকে কোনো কাজ দিচ্ছে না। তারপরে কেন আসলে স্কিল ট্রেনিংটা না করে পাওয়ার হিটিং এ এত বেশি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ? Power hitting is one of the most important qualities in T20 cricket. That's why at the moment in modern day cricket, there are a lot of players যারা হচ্ছে power hitting coaches সাথে কাজ করছে এবং they are trying to develop that skill. But the problem that's happening with us is not with the power hitting thing or not. একটা জিনিস প্র্যাকটিস সেশনে করা and the same thing going on to the match and performing, it's a completely different thing. In practice session, you don't have any pressure, you don't have any obligations, you do whatever you want to practice your power hitting. But when you want to implement that in the match, you need to make sure that you have enough amount of matches on hand. Match একটা জিনিস পারফর্ম করা and then doing that at practice session is completely different. I believe that they are doing it at practice session, but তারা enough match পাচ্ছে না বা enough match time পাচ্ছে না যেখানে তারা এই জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। অ্যাপ্লিকেশনের আসলে সেই সুযোগটা পাচ্ছে না বলেই হয়তো আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। দেখা যাক আসলে কি হয়, এখনো অনেকটা দিন সময় আছে, নিশ্চয়ই এই সময়টাতে আসলে বাংলাদেশ কোপ আপ করার চেষ্টা করবে। জাফির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা বলতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। ক্রিকেট থেকে যেতে চাই ফুটবলে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তান বধের মিশন বাংলার মেয়েদের। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সাবিনাদের। নেপালের টানা বৃষ্টিতে অনুশীলনী আক্ষেপ থাকলেও জয় পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। কাঠমান্ডু থেকে বিস্তারিত জানাচ্ছেন আবিদুর রহমান। পাকিস্তান ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশন, বৃষ্টিতে কাদা মাঠে এ ধরনের ঘটনা বারবারই দেখা গেছে। নেপালের আর্মড ফোর্স পুলিশ মাঠে অনুশীলনে আপত্তি টিম বাংলাদেশের, কিন্তু টুর্নামেন্ট কমিটি আর নেপাল ফুটবল এই মাঠেই বাংলাদেশকে ঠেলেছে। তাই শেষ প্রস্তুতি নিয়ে কিছুটা অপূর্ণতা থেকেই যায়। চোট থেকে এখনো সেরে ওঠেননি আনাই মগিনী। পাকিস্তান ম্যাচেও থাকছেন বিশ্রামে। তবে প্রথম ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স আর প্রতিপক্ষ পাকিস্তান বলেই আরও একটা জয় তুলে শেষ চারের পথে এগোতে আশাবাদী কোচ। যে আমরা আসার আগে দুবাইয়ের সাথে ম্যাচ খেলতে পারি নাই, যে একটা সংশয় ছিল, কিন্তু সেই সংশয়টা কিন্তু পুরোপুরি ভাবেই আপনার দূর করে দিচ্ছে এবং তারা 90 মিনিটসই খেলার মধ্যে ছিল এবং প্ল্যান অনুযায়ী খেলছে এবং আগামী ম্যাচেও আপনার তারা প্ল্যান অনুযায়ী খেলবে। বাংলাদেশ দলের অনুশীলনের ঘণ্টাখানেক পরই একই মাঠে শেষ প্রস্তুতি সেরেছে পাকিস্তানও। 8 বছর পর ফেরা দলটিতে আছেন ইংল্যান্ডের ডনক্যাস্টার শহরের রোভার্স ক্লাবে খেলা ফরওয়ার্ড নাদিয়া খান, যিনি হতে পারেন বাংলাদেশের জন্য বড় হুমকি।
পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে এর আগে কেবল একবার খেলেছে জাতীয় দল, সেটাও 12 বছর আগে। সাবিনার একমাত্র গোলে জয় ছিল বাংলাদেশের। বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে 4 বছর আগে অনূর্ধ্ব 18 দলের 17-0 গোলে পাকিস্তানকে হারানো। ওই ম্যাচে একাই 7 গোল দেয়া সিরাজ জাহান স্বপ্নাও স্বপ্ন বুনছেন ইতিহাস পুনরাবৃত্তির। অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা থাকবে এবং ওই পাকিস্তানের যে ম্যাচ, তো ওইটার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। ওদের আগে আমরা যে ম্যাচ খেলছি ওটা আমরা দেখে আমরা এখানে ওইরকম ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার বিশ্বাস যে আমার দলের যে মেয়েরা আছে তারা যথেষ্ট পরিশ্রম করছে এবং তারা যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছে এবং তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড এবং তারা এই পাকিস্তান ম্যাচের জন্য কিন্তু আজকে এই বৃষ্টির দিনেও কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এই ম্যাচে জয়ের পাশাপাশি গোলের সংখ্যাও বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠার সুযোগ বাড়বে। চলছে পাকিস্তান বধের প্রস্তুতি, কিন্তু নেপালের বৃষ্টি আর মাঠের বেগতিক অবস্থায় অনুশীলনটা হয়নি মন মতো। তারপরও প্রথম ম্যাচের জয় আর পাকিস্তানের বিপক্ষের পরিসংখ্যান দুটোই আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। আবিদুর রহমান, 71, কাঠমান্ডু, নেপাল। দর্শক, নারী সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। জনি, আপনাকে স্বাগত 71 খেলা যোগে। সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা শুরুটা দারুণ করেছে, মালদ্বীপকে 3-0 গোলে হারিয়ে, কিন্তু এখনো পর্যন্ত সাফ জয় হয়নি মেয়েদের। এবার আসলে কতটা আশা দেখছেন এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা কেমন হতে যাচ্ছে? আশা করি বাংলাদেশ ভালোই খেলবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আসলে মাঠে যেটা দেখলাম, মাঠের অবস্থা খুব বৃষ্টি স্নাত মাঠ। এই সময় পাহাড়ি মানে স্পেশালি হাই অল্টিটিউডে যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, মাঠগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের অনেক পুরানো এক্সপিরিয়েন্স আছে এইসব মাঠে খেলার, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। আর ওদের আমাদের দেশে বৃষ্টি হলে যেরকম মাঠটা থাকে অ্যাকচুয়ালি এই নেপালের মানে পাহাড়ি এলাকায় মাঠটা ওরকম হয় না, সেই জন্য একটু ডিফিকাল্ট হবে খেলাটা। বাকি যেটা হচ্ছে যে আমাদের মেয়েরা তো ভালো খেলছে। তাদের আগের ম্যাচটা যেহেতু তারা 3 গোলে জিতে এসছে, সেটা একটা তাদের স্পিরিটের বিষয়। আজকের ম্যাচ জিতলে অনেক, ফাইনাল কনফার্ম অলমোস্ট। সো এই যে হওয়ার একটা সুযোগ আছে, হ্যাঁ সেটাই। তো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পাকিস্তানের সাথে অনেক দিনের খেলার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ইজি নেওয়া উচিত হবে না, ভেবেই নিতে হবে যে আমাদের থেকে বেটার সাইড অপোনেন্ট অলওয়েজ। গেল ম্যাচের যদি একটু আসলে কথা বলতে চাই, যে মালদ্বীপ গেল ম্যাচ আসলে বেশ আলট্রা ডিফেন্সিভ খেলেছে। দেখা গেছে আসলে গোল পোস্টে 10 জন প্লেয়ারই দাঁড়িয়েছিল, সেই কারণে গোলের ব্যবধান বাড়ানো যায়নি। এমন যখন আসলে সিচুয়েশন হয়ে যায় ম্যাচের, তখন আসলে কি স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত? আপনার আসলে অনেক সময় টিম মানে অপোনেন্ট যদি দুর্বল হয়, সে তখন 10 জনে গিয়ে দাঁড়াবে। তো এটা তো ফুটবলের ইয়েতে পড়ে না যে 10 জনের, তখন ওই টিমকে উঠিয়ে নিয়ে আসার জন্য নিজেদের মধ্যে কিছুক্ষণ মানে খেলাটা নিজেদের মধ্যে রাখতে হবে, যাতে ওই টিম ওই গোল পোস্ট ছেড়ে বার হয়ে আসে, এরকম একটু প্ল্যান থাকতে হবে। আমি আশা করি যে পাকিস্তান এত ডিফেন্সিভ খেলবে না, ডেফিনেটলি তারা অফেন্সিভ খেলবে, রেজাল্ট ভালো করতে চাবে। এটা কিন্তু আমাদের জন্য, আমাদের ছেলেরা মেয়েরা যদি আপনার আরো নিজেদের পরিশ্রমটাকে মানে বাড়ায় দিতে পারে এবং ফুল পেসে খেলতে পারে, তাহলে আমি আই হোপ ইনশাল্লাহ তারা ভালো করবে। পাকিস্তান অনেক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে, যেহেতু আসলে অনেক বছর খেলা হচ্ছে না এই প্রতিপক্ষের বিপক্ষে, সেক্ষেত্রে আসলে কেমন হয়, বা পাকিস্তানকে দেখে নেওয়ার যে সুযোগটা আগে থেকে হয়নি, এই সময়টা আসলে কিভাবে খেলতে হয়? আপনার এই সময়টা এখন ম্যাচে নেমে বুঝতে পারবে, সেখানেই কোচ তার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, যেখানে একটা অধেকা টিমের সাথে খেলা। আর আপনার আমি যেটা পাকিস্তানকে পরিবর্তন দেখছি, তারা কিন্তু এখন আগে ফুল মানে স্পেশালি শর্ট পরে না, ট্রাউজার পরেই তারা খেলতো। তো এখানে দেখতেছি তারা তাদের ট্রেনিং এর ট্রাউজার শর্ট প্যান্ট পরে আছে। সো পাকিস্তানও এদিক দিয়ে আগাচ্ছে। পাকিস্তানকে এত ইজি নেওয়াটা ঠিক হবে না, ধরে নিতে হবে যে পাকিস্তান বেটার সাইড দিয়ে না, স্পেশালি ম্যাচের আগে। এটাই হবে একটা মূল মন্ত্র আমাদের জন্য। নিশ্চয়ই। আমরা যেটা দেখছিলাম যে 12 বছর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল সাবিনার একমাত্র গোলে, সেই সাবিনা এখন এই দলের অধিনায়ক। এটা আসলে বাংলাদেশকে কতটা অনুপ্রেরণা দিচ্ছে? দেখেন, সাবিনা এখন বাংলাদেশ টিমের মহিলা টিমের একজন আইডল প্লেয়ার বলতে হবে। এতদিন ধরে নিজেকে পারফরমেন্সের মধ্যে রেখেছে সে, এবং অলওয়েজ ভালো করে আসতেছে। এটা একটা ইন্সপিরেশন
বাকি আসলে টোটাল টিমকে খেলতে হবে, কোনো একজনের উপর ভরসা করে খেলাটা ঠিক হবে না। হোল টিম যদি ভালো খেলে তাহলে ডেফিনেটলি তারা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। নিশ্চয়ই। আমরা আসলে নারী ফুটবলেই যত আসলে আমাদের সফলতা বলি নারী ফুটবলে, কিন্তু সেটা অবশ্য নারীদের বয়স ভিত্তিক দলটায়। জাতীয় দলে আসলে সেভাবে নেই যদি আমরা দেখি, এবং সাফ তো এখনো পর্যন্ত জিততে পারেনি। এই দলটাকে নিয়ে আসলে কতটা আশাবাদী থাকা যায়, কারণ এই দলটাকে যদি আমরা দেখি মোস্ট ইয়াং একটা টিম, এবং তারা অনেকটা বছর একসাথে খেলছে বয়সভিত্তিক দল থেকে। সব মিলিয়ে এক্সপেকটেশনটা আসলে কতটা করা যায় দলটাকে নিয়ে? আমরা তো এক্সপেকটেশন আমাদের আছে যে আমরা আমাদের নারী ফুটবলের ওদের রেজাল্টটা যেহেতু একটু ভালো, কম্পিটিটিভ অবস্থায় ওরা সবসময় করে যাচ্ছে, আর একসাথে অনেক দিনের টিম খেলার একটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু আপনার প্লেয়ারও 12 হয়ে আসতে হবে, কারণ 12 একটা টিম যদি লং টাইম 10 বছর 12 বছর যদি একটা টিম থাকে, এটা কিন্তু একটা গুড সাইন না। আমরা কন্টিনিউয়াস প্লেয়ার পেতে হবে, তাহলে আমাদের এই কম্পিটিশনটা বাড়বে প্লেয়ারদের মধ্যে এবং স্ট্যান্ডার্ড আরো বেটার হবে। সো এই ধারাবাহিকতাটা থাকাটা জরুরি। নিশ্চয়ই সেই ধারাবাহিকতাটা রাখবে এই দলটা, সে প্রত্যাশা করতেছে, এবং আজকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালের পথে এগিয়ে যেতে পারবে সেই প্রত্যাশাই রাখতে চাই। ইমতিয়াজ সুলতান জনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, সাফ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি।